আসসালামু আলাইকুম। বান্দরবন একটা এমন নাম যেটা উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে পাহাড়, নদী আর অজানা এক মুগ্ধতার গল্প। বিশ্বাস করুন, আপনি যদি একটানা 1 বছরও বান্দরবনে ভ্রমণ করেন, তবু এর সৌন্দর্য দেখা শেষ হবে না। কারণ বান্দরবন কখনই একই রকম থাকে না। সময় বদলালে, ঋতু বদলালে, আলো ছায়ার খেলায় সে নিজেকেই নতুন করে চিনিয়ে দেয়। আজ আমরা পা রাখছি বান্দরবনের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের এক বিস্ময়কর স্থানে, নাফাকুম জলপ্রপাত। বাংলাদেশ আয়তনে ছোট হলেও এর সৌন্দর্য সীমাহীন। আর আমার কাছে মনে হয় এই সৌন্দর্যের অর্ধেকই লুকিয়ে আছে বান্দরবনের এই গহীন পাহাড়ে। আমাদের যাত্রা শুরু হবে পাহাড়ের আঁকাবাঁকা পথে, জিপগাড়ির জাকুনির সাথে। চারপাশে কুয়াশা, নিচে গভীর খাদ, আর সামনে অজানা এক গন্তব্যের ডাক। এরপর সাঙ্গু নদীর বুকে ট্রলারে চড়ে এগিয়ে যাব এক স্বপ্নীল পথে, যেখানে দুপাশের মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাহাড় আর নীলচে জলের ঢেউ মনে করিয়ে দিবে আমরা সত্যিই বাংলাদেশে আছি তো। এই পথেই চোখে পড়বে তিন্দু, রাজাপাথর ও রেমাক্তি জলপ্রপাতের অপরূপ সৌন্দর্য। তবে এখানেই থামছি না, আমরা যাব আরও গভীরে। রাত্রি যাপন করব এক পাহাড়ি পাড়ায়, যেখানে রাতের নিস্তব্ধতা আর তারাভরা আকাশ আপনাকে শেখাবে প্রকৃতির সাথে কথা বলতে। আর ঠিক সেই পাহাড়ের পাশেই লুকিয়ে আছে আমাদের চূড়ান্ত বিস্ময়, নাফাকুম জলপ্রপাত। এই ব্লগে শুধু সৌন্দর্যই নয়, তুলে ধরার চেষ্টা করব পাহাড়ের কিছু অচেনা, কিছু ভয় দাঁড়ানো বাস্তবতা, যেগুলো প্রতিটি অভিযাত্রীর মনে আজীবন গেঁথে থাকে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি, কারণ এই যাত্রা শুধু দেখা নয়, এটা অনুভব করার গল্প। প্রথমে আমরা অফিস থেকে বের হয়ে মেট্রোতে যাওয়ার উদ্দেশ্যে চলে আসি কারওয়ান বাজার স্টেশনে। সেখান থেকে টিকিট সংগ্রহ করে মেট্রোর জন্য অপেক্ষা করি। তবে কিছুক্ষণ অপেক্ষার পরেই চলে আসে ট্রেন। আমরা ট্রেনে উঠে যাই গন্তব্য মতিঝিল। এবার আমাদের যাত্রা শুরু হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্রে আরামবাগ বাস স্টেশন থেকে। গন্তব্য পাহাড়ে ঘেরা এক রহস্যময় জনপদ, বান্দরবনের আলীকদম। শহরের কোলাহল পিছনে ফেলে ধীরে ধীরে আমরা এগিয়ে যাব প্রকৃতির নীরব আলিঙ্গনের দিকে। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখা ভালো। ঢাকা থেকে প্রতিদিন আলীকদমের উদ্দেশ্যে মাত্র 2টি বাস ছেড়ে যায়। তাই শেষ মুহূর্তের ঝামেলা এড়াতে আগেই টিকিট কেটে নেওয়া বুদ্ধিমানের কাজ। ঢাকা থেকে আলীকদমের দূরত্ব প্রায় 390 কিলোমিটার। এই দীর্ঘ পথ পাড়ি দিতে সময় লাগে আনুমানিক 8 থেকে 9 ঘন্টা। এই রুটে কোনো এসি কিংবা স্লিপার বাস নেই, নন এসি একমাত্র ভরসা। ভাড়া পড়বে প্রায় 1100 টাকা। এই যাত্রাপথে একটি ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। আলীকদম পৌঁছাতে পথে পড়বে 2টি আর্মি চেকপোস্ট, যেখানে নিরাপত্তাজনিত কারণে জমা দিতে হয় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। তাই বাসে ওঠার আগেই সাথে করে 5 থেকে 6 কপি এনআইডি কার্ডের ফটোকপি রেখে দিলে যাত্রা হবে অনেকটাই নির্বিঘ্নে। আমাদের বাস আলীকদম এসে পৌঁছায় সকাল 8টার দিকে। রাতভর লম্বা যাত্রার পর একটু সকালের নাস্তা সেরে নিলাম, আর তারপরে শুরু হলো পরবর্তী অভিযানের প্রস্তুতি। কারণ এখান থেকেই আমাদের পথ বাঁক দিচ্ছে থানচির দিকে।
আলীকদম থেকে থানচি যাওয়ার মূলত দুইটি উপায় আছে, জিপে অথবা বাইকে। যদি জিপ রিজার্ভ নেন তাহলে ভাড়া পড়বে আনুমানিক 3 থেকে 4 হাজার টাকা। এক একটা জিপে যেতে পারবে 10 থেকে 12 জন, আর বাইকে গেলে এক একজনের ভাড়া প্রায় 800 টাকা। দুজন গেলে 900 টাকা যেতে পারবেন। তবে এখানে একটি কথা মনে রাখবেন, ভাড়া ঠিক করার আগে অবশ্যই ভালো করে দরদাম করে নেওয়া জরুরি। আমরা যেহেতু মাত্র 3 জন ছিলাম, তাই পুরো জিপ রিজার্ভ করা আমাদের জন্য খরচের দিক থেকে একটু বেশি হয়ে যেত। ঠিক তখনই ভাগ্য যেন সহযাত্রী পাঠিয়ে দিল। দেখা হয়ে গেল আরেকটি টিমের সঙ্গে। তারাও ঠিক আমাদের মতোই থানচি হয়ে নাফাকুমের উদ্দেশ্যে রওনা দিবে। গন্তব্য যখন এক, পথ যখন এক, তাই একসাথে যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিলাম। এতে খরচও কমল, চিন্তাও কমে গেল। পাহাড়ি পথে একসাথে অপরিচিত মানুষের সাথে এমনভাবে জড়িয়ে পড়া হয়তো ভ্রমণের সবচেয়ে সুন্দর দিক, যেখানে অচেনা মানুষও মুহূর্তেই হয়ে ওঠে পথ চলার সঙ্গী। আলীকদম থেকে থানচি যাওয়ার পথেও 2টি আর্মি চেকপোস্ট পাবেন, যেখানে আপনাকে দিতে হবে জাতীয় পরিচয়পত্র এবং কোথায় যাচ্ছেন, কতদিন থাকবেন ইত্যাদি। এই যে আমরা চলে আসলাম ডিম পাহাড়, প্রকৃতির শিখরে শান্তির ঠিকানা, আলীকদম ব্যাটালিয়ন 57 বিজিবি। আমরা এই যে ডিম পাহাড়ে নেমেছি। আমরা ডিম পাহাড় থেকে একটু ডিম পাহাড় বাংলাদেশের অন্যতম উচ্চতম সড়ক পথ। ভূপৃষ্ঠ থেকে প্রায় 2500 ফুট উচ্চতায় উঠে দাঁড়ালে মনে হয় পৃথিবীটা যেন অনেক নিচে নেমে গেছে, আর আকাশটা হাত বাড়ালেই যেন ছুঁয়ে ফেলা যাবে। এই পাহাড় চূড়ার আকৃতি ঠিক ডিমের মতো বলেই স্থানীয়দের কাছে এর নাম ডিম পাহাড়। একসময় এই এলাকা ছিল ভীষণ দুর্গম, যেখানে পৌঁছানো ছিল এক ধরনের অভিযান। প্রায় এক যুগের পরিশ্রমে বাংলাদেশ সেনাবাহিনী অক্লান্ত প্রচেষ্টায় নির্মিত হয়েছে এই 35 কিলোমিটারের দীর্ঘ পাহাড়ি সড়ক পথ। এই রুটে চলতে চলতে বারবার থামতে ইচ্ছা করে। চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। কখনো কুয়াশা এসে ডেকে দেয় সব কিছু, আবার মুহূর্ত পরেই মেঘের ফাঁক গলে দেখা দেয় অপরূপ দৃশ্য। মনে হয় হাত বাড়ালেই মেঘ ছুঁয়ে ফেলা যাবে। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যখন চারিদিকের দৃশ্য উপভোগ করেন, তখন বুঝতে পারেন প্রকৃতি কতটা বিশাল আর আমরা কতটা ছোট। ডিম পাহাড় শুধু একটা রাস্তা নয়, বরং এটা প্রকৃতির সাথে মুখোমুখি হওয়ার অনন্য অভিজ্ঞতা। আমরা চলে আসলাম থানচি বাজারে। আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে। এখান থেকে গাইড অফিস থেকে 100 টাকা মূল্যের ফর্ম নিয়ে তথ্য পূরণ করে থানায় যেতে হবে। থানায় পারমিশন নেওয়ার জন্য সবাইকে যেতে হবে।
পাথর রেজিস্ট্রেশন করে কিছুক্ষণের মধ্যে আমরা থানচি ঘাট থেকে বোটে করে আমরা বড় পাথর নাভাগমের উদ্দেশ্যে রওনা হব। এর মধ্যে রিমাক্রি পড়বে, আমরা রিমাক্রি দেখে যাব। তোমার যদি কিছু বলার থাকে এইখানে। বড় ভাই বলছে, যা বলছে তা ঠিক আছে। ঠিক আছে, তোমার এখানে আসার পরে তো তোমার এই গেঞ্জিটা কি ঠিক আছে? একটু টাইট হয়েছে, যার কারণে এরা আমার সাথে একটু মস্করা করছে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। এখন এই যে থানচি, এখানে যে থানচির যে থানার উপরে ওই ভিউগুলো কিন্তু অসাধারণ ভিউ। দেখেন মানে একদম পাহাড়গুলো দেখা যাচ্ছে এখান থেকে। মানে আসলেই খুব অপরূপ এই সৌন্দর্য, আসলে খালি চোখে না দেখলে বোঝা যায় না। আর প্রচুর আমরা ট্রলারে ওঠার জন্য যাচ্ছি। কি হচ্ছে সাঙ্গ নদী। তো এখানে একটু পানি কম, বাট আমরা সব কিছু কমপ্লিট করে দেন হচ্ছে আমরা ফাইনালি নৌকার দিকে যাচ্ছি। প্রথমে আমাদের থানায় এন্ট্রি করা লাগছে, এরপরে এই থানার কপি এখানে বিজিবি ক্যাম্প থেকে শো করার পরে হ্যাঁ দেন হচ্ছে আমরা যাচ্ছি। তো ফাইনালি আমরা সাঙ্গ নদীতে এখন এই সৌন্দর্য উপভোগ করব। তো সবচেয়ে বেশি উপভোগ করবে বিল্লাল, কারণ সে পুরা প্রিপারেশন সব কিছু নিয়েছে। আমরা এখানে উঠার আগে এটা ফিরলাম। এখানে না আসলে কেউ বুঝতে পারবে না, আসলে খুব সুন্দর দৃশ্যগুলো। এখানে অনেক দেখতে পাচ্ছেন, অনেকগুলো উঠার আগে চেক করে নৌকা। আমরা 10 জন আছি, আমরা 10 জন। খুবই ভালো লাগতেছে। আর কোনটা পানি টানি হাবি জাবি গুলো নিতো। আর কোনটা আমার কিন্তু প্রচুর খাবার দাবার লাগে, আমি আগেই বলে রাখলাম। ভাই? আর কোনটা আইটা আছে সামনে। আমরা পরে উঠি, একটা তুলো সবাই ভাই আপনারা উঠেন, আমাদের ওইখানে দুজন আছে। এটার মধ্যে উঠে যাবো আমরা। কত কম লাগতে পারে। তো আমরা এখন এই যে আমাদের 2টা নৌকা নিয়েছি, 5 জন করে আমরা মোট 10 জন। তো আমরা এই নদীতে এই নৌকাতে 5 জন, 10 জন টোটাল। তো এখানে না এটা দোষেন, এটা দোষেন একজন, এটা থেকে ভাই তাড়াতাড়ি স্যার পেট করে আমাদের খুবই পাহাড়ি সাঙ্গ নদীর বুকে এবার আমাদের যাত্রা শুরু থানচি থেকে নাভাকুমের দিকে। ইঞ্জিনের মৃদু শব্দ, চারপাশে পাহাড়ের নীরবতা, আর তার মাঝখানে ধীরে ধীরে এগিয়ে চলছে আমাদের ট্রলার। একটি ট্রলারে স্বাচ্ছন্দ্যে 5 থেকে 6 জন যেতে পারে। ভাড়া পড়বে আনুমানিক 8,000 টাকা। এই ট্রলারটি আমাদের নামিয়ে দিবে রেমাক্রি পাড়ায়, আর পরের দিন আবার ঠিক এই ট্রলারটি আমাদের নিয়ে আসবে থানচির উদ্দেশ্যে। সাঙ্গ নদী বান্দরবনের হৃৎপিণ্ড। এটা এমন এক নদী যা পাহাড়ের বুক চিরে দক্ষিণমুখী হয়ে ছুটে গিয়ে মিলেছে বঙ্গোপসাগরের নীল জলে। মিয়ানমারের আরাকান পাহাড় থেকে জন্ম নিয়ে থানচি সীমান্ত দিয়ে বান্দরবনে প্রবেশ করেছে। এই নদীটির দৈর্ঘ্য প্রায় 294 কিলোমিটার। এই জলধারার পাহাড়, সবুজ বন আর অসংখ্য ঝর্ণার পাশে ঘেঁষে বয়ে চলা সাঙ্গ যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ক্যানভাস। বর্ষাকালে সাঙ্গ থাকে ভয়ঙ্কর আর উত্তাল।
তীব্র স্রোতে সে নিজের শক্তি জানান দেয়, আবার শীত এলে সে শান্ত ও কোমল। ঋতুর সাথে সাথে বদলে যায় তার রূপ, তার মেজাজ। নদীর দুই তীরের মানুষের জীবন আজও প্রকৃতির এই নির্ভরতার সাথেই বাঁধা। সাঙ্গু এখানে শুধু নদী নয়, জীবনযাত্রার অংশ। আমাদের ট্রলারটি এগিয়ে চলছে বিশাল বিশাল পাথরের পাশ দিয়ে, যেগুলোকে স্থানীয়রা ডাকে রাজা পাথর ও রানী পাথর নামে। শত শত বছর ধরে নদীর স্রোতের সাথে লড়াই করে দাঁড়িয়ে থাকা এই পাথরগুলো যেন পাহাড় আর নদীর নীরব প্রহরী। সাঙ্গু নদীর সৌন্দর্যের কোনো তুলনা নেই, আর যদি তুলনা করতেই হয় তাহলে বলতে হয় সাঙ্গু নদীর তুলনা সাঙ্গু নদী নিজেই। এরপর আমরা যাত্রা বিরতি দিই তিন্দু বাজারে। এই জায়গাটায় পৌঁছানোর সাথে সাথেই বুঝে যাই এখান থেকেই আমাদের সিমে নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ। মানে আগামীকাল আবার তিন্দু বাজারে ফিরে আসার আগ পর্যন্ত আমরা একদম অফলাইন। যাত্রার ক্লান্তি আর খিদের তাড়নায় বিরতির সময় আমরা সিদ্ধান্ত নেই এখান থেকেই দুপুরের খাবারটা সেরে নেব। পাহাড়ি এলাকায় সাধারণত খাবার খেতে হলে আগে অর্ডার দিতে হয়, এরপর সেই অনুযায়ী খাবার রান্না করা হয়। কিন্তু সেদিন ভাগ্য ছিল আমাদের পক্ষে, খাবার আগে থেকেই প্রস্তুত থাকায় অর্ডার দেওয়ার সাথে সাথেই খাবার চলে আসে টেবিলে। সত্যি বলতে তখন সবাই ছিলাম ভীষণ ক্ষুধার্ত। মেনুতে ছিল মুরগি, ডাল আর গরম ভাত। সব মিলিয়ে জনপ্রতি 250 টাকা করে খরচ হয়। দাম অনুযায়ী খাবারের স্বাদ ছিল বেশ ভালো। ভ্রমণের ক্লান্তি যেন একটু হলেও কমে গেল। খাবার শেষে আমরা কিছুক্ষণ রেস্ট নিই। ভিডিও করছেন? ভিডিও করছেন? আর স্থানীয় মানুষদের সাথে ভিডিও হচ্ছে। হালকা খুনছুটিতে না মেতে বলছে না ভিডিও। এই মুহূর্তগুলি আসলে ভ্রমণের আসল আনন্দ। তিন্দু এলাকায় রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান, কিন্তু সময়ের স্বল্পতার কারণে সেগুলো আমরা আর ঘুরে দেখ আমরা যাচ্ছি হচ্ছে তিন্দু বাজার থেকে। আমরা একটু আগে যাচ্ছি, বিজিবিকে ফাঁকি দিয়ে আমরা রেমাক্রি যাব। রেমাক্রি থেকে নাফাকুম। তো আমরা অনেকক্ষণ ওয়েট করার পরও বিজিবি আমাদেরকে পর্যবেক্ষণে রাখছে। এরপর আমরা এখন একটু আগে যাচ্ছি, আগে গিয়ে আমরা নৌকাতে উঠবো। আর এটা হচ্ছে সুন্দর একটা ঝর্ণা, যদি বলি সেই ঝর্ণাটা আসতেছে। কি প্রভাব? জলপ্রপাত না, না মানে এটা একটু ঝর্ণাটা কি ও
এই যে তিনটে জলপ্রপাত আর কি, খুবই সুন্দর, খুব মনোমুগ্ধকর একটা জায়গা। আমরা ওইখানে যাচ্ছি। আর হচ্ছে বিজিবি থেকে আমরা ফাঁকি দিয়ে আমরা একটু সামনে আগাচ্ছি এবং আমাদের যে গাইড, এই গাইডগুলো আমাদেরকে একটু সামনে যেতে বললো এবং আমরা একটু সামনে এগোচ্ছি। এরপরে আমরা নৌকাতে উঠব। তো তারপরও আমাদের যে ডেস্টিনেশন, যে নাফাকুম, মানে রিক্স, জানি না আবার ফিরে আসতে পারবো কি না। তবে খুবই এক্সাইটিং এবং খুব একটা চ্যালেঞ্জিংয়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং সময়ও আমাদের হাতে খুবই কম, কারণ আমাদের প্রায় 4:30 বেজে গেছে। আমাদের যাইতে আরও 1 ঘন্টার মতো লাগবে। তার মানে আমাদের যদি এখান থেকে নাফাকুম যাই, তারপরও আমাদের সন্ধ্যা হয়ে যাবে। তারপরও আমরা যাওয়ার জন্য সবাই ডেডিকেটেড, মানে যাবই। এই যে রমজান, সে যাওয়ার জন্য অস্থির। এবং ওইখানে যেহেতু এখনও, তাই আমাদেরকে বিকল্প রাস্তায় আমাদেরকে যেতে হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তো আমরা একটু আগাচ্ছি, আমাদের যে 7 ভাইরা তারা একটু সামনে আগাচ্ছে। এই হচ্ছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বাট অনেক কষ্ট হচ্ছে। এই যে এইখানে ওই পাহাড়ের নিচে তারা বাদাম লাগিয়েছে অনেক। এরপর আমরা তিন্দু বাজার থেকে লেমাক্রির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন বাজে হচ্ছে 4:40। আমাদের যেতে প্রায় আরও 40 থেকে 50 মিনিটের মতো লাগবে লেমাক্রি যেতে। লেমাক্রি থেকে দেন হচ্ছে আমরা নাফাকুম যাব হেঁটে। আমরা নেমে গেলাম, কারণ এদিক দিয়ে পানি কম, যার জন্য আমাদের হেঁটে যাওয়া লাগবে। এদিক যেয়ে তারপরে একটু সামনে থেকে আমরা আবার উঠবো। পানি কম, হ্যাঁ। তো আসলে খুব এক্সাইটিং মনে হচ্ছে যে আমরা এখন মাত্রই আমরা এসে দাঁড়িয়েছি রেমাক্রি ওয়াটারফলসের ঠিক সামনে। রেমাক্রি ওয়াটারফলস এখন তার সবচেয়ে জীবন্ত ও শক্তিশালী রূপে। ফলসের দুপাশে কিছু হোটেল ও রিসোর্ট রয়েছে, চাইলে আপনি রাত্রিযাপন করতে পারবেন। আমাদের পথ আরও সামনে, আরও গহীনে, নাফাকুমের দিকে। ঘড়ির কাঁটা তখন প্রায় বিকেল 5টার কাছাকাছি। নাফাকুম পর্যটকদের এখন আসা নিষেধ। এক অদ্ভুত টান যেন আমাদের টেনে নিয়ে যাচ্ছে সামনে। নিষেধ অমান্য করেই আমরা এগিয়ে চলছি। এই পথ দিয়ে রেমাক্রি ইউনিয়নের ভিতর দিয়ে নাফাকুমের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু। সামনে অপেক্ষা করছে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা হেঁটে চলার পথ। কিন্তু এই হাঁটা কোনো সাধারণ হাঁটা নয়। ধীরে ধীরে নেমে আসছে রাত। চারপাশে ঘন অন্ধকার। দুপাশে দাঁড়িয়ে থাকা বিশাল বিশাল পাহাড় নীরব অথচ ভয়ঙ্কর।
মাঝখান দিয়ে বয়ে চলছে ঝর্ণার তীব্র পানির স্রোত। কখনো আমাদের সেই স্রোতের এই পাশ যেতে হচ্ছে, কখনো আবার ওই পাশে যেতে হচ্ছে। পানিটা এতটা ঠান্ডা যে পা অবশ হয়ে আসছিল। স্রোতের চাপ এতটাই প্রবল যে প্রতিটা পদক্ষেপ নিতে হচ্ছে ভয় আর সাহসের মাঝখানে দাঁড়িয়ে। চারপাশে কোনো আলো নেই, কোনো শব্দ নেই, শুধু পাহাড় আর পানির গর্জন। এখানে নেই কোনো নেটওয়ার্ক, চাইলেই কারো সাথে যোগাযোগ করার কোনো উপায় নেই। এই নিঃসঙ্গতার মাঝেই সবচেয়ে বড় ভয়টা এসে হাজির হয়। এই রাস্তায় হেঁটে যাওয়ার সময় শরীরে জোক লেগে যেতে পারে। মনে মনে ভয় ছিল, কিন্তু বাস্তবটা ছিল আরও ভয়ঙ্কর। ভাগ্যের নির্মম খেলায় আমাদের তিনজনেরই শরীরে জোক লেগে যায়। রক্ত, ঠান্ডা পানি, অন্ধকার, সব মিলিয়ে মুহূর্তটা ছিল অস্বস্তিকর ও আতঙ্কজনক। এই মুহূর্তে আমরা বুঝে যাই, আমরা শুধু ভ্রমণ করছি না, আমরা আসলে জীবনের ঝুঁকি নিয়ে সামনে এগোচ্ছি। কিন্তু ঠিক এই ঝুঁকির মাঝেই লুকিয়ে থাকে ভ্রমণের আসল গল্প, যে গল্প মনে করিয়ে দেয় সারা জীবন। ম্যাচের মতো এখানেই থাকা লাগতেছে, জুম করে আর কি, যেটাকে বলা হয় মাচার নিচে। এইখানে এই যে উপরে দোতলাতে থাকছে, আর আমরা হচ্ছে নিচে এই যে শোয়ার জন্য রেডি হচ্ছে। রমজান, বিল্লাল তারা রেডি হয়ে শোয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। আমরা খাওয়া দাওয়া করবো রাত্রে, এখনো খাওয়া দাওয়া শেষ হয়নি। আমরা 2 ঘন্টা ট্রেকিং করে প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে গিয়েছি ছিলাম। এখানে যে আকাশ আসছে, আমরা শান্তির উদ্দেশ্যে বের হচ্ছি। পাড়ার আমরা এখন রওনা হব। এখন বাজে হচ্ছে সকাল। এই যে এখানে এদিকে থাকাও আমরা আমাদের এই যে রুম, আমাদের যে নাফাকুম যে পাড়া বলে, এই পাড়া যে এদিকে তাকা বুঝলাম, নাফাকুমের যে পাড়া, এই পাড়ার এটা হচ্ছে আমাদের রুম। এবং এই রুমের যে বারান্দার মধ্যে আমরা খাবারের জন্য অসাধারণ সামনে পাহাড়। আর এই শার্টের কালারটা দেখা যাচ্ছে না, এটা একটু একটু কম্প্রোমাইজ করে নিন। শুধু এই নাভাগুম দেখার জন্য থানচি থেকে 2 ঘন্টা বোটে চড়ে রেমাক্রি নেমে 2.5 ঘন্টা রাতের অন্ধকারে মাগরিব থেকে এসা পর্যন্ত হেঁটে উঁচু নিচু পাহাড়ি পথের ডালু দিয়ে এবং ঝোঁকের প্রচন্ড ঝোঁকের কামড় খেয়ে অবশেষে এসারের আগ মুহূর্তে আইসা আমরা এই পাহাড়ে আইসা পৌঁছেছি। তো আমাদের খুব আলহামদুলিল্লাহ এত কষ্টের পরে এসে পৌঁছাতে পেরেছি এবং সফল হয়েছি, দেখতে পারছি, সেই কারণে আমার কাছে শুকরিয়া। আমাদের চ্যালেঞ্জিং ছিল, যা তারপরও আমরা আমার কাছে শুকরিয়া যে আমরা এসে ঠিকঠাক মতো পৌঁছেছি এবং আমরা নাস্তা করে ইনশাল্লাহ আবার থানচির উদ্দেশ্যে রওনা হব। আর একটু আমাদের যে নাফাকুম, এটা একটু আমরা আবার একটু যাওয়ার পরে ছবি উঠে এখন আমরা চলে যাব। সুবহানাল্লাহ, কত সুন্দর করেই না আল্লাহ সাজিয়েছেন এই পৃথিবী। নাফাকুমের এই অপরূপ সৌন্দর্য দেখার আশায় আমরা পাড়ি দিয়েছি মাইলের পর মাইল পথ, শুধু একটুখানি প্রাকৃতিক বিস্ময়কে নিজের চোখে দেখার জন্য। সকালের নাফাকুম যেন একটি স্বপ্নের মতো। নাফাকুম বান্দরবনের অন্যতম দৃষ্টিনন্দন জলপ্রপাতগুলোর একটি। এটি অবস্থিত থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নে। পানি প্রবাহের দিক থেকে নাফাকুমকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে বড় জলপ্রপাতগুলোর একটি। কিন্তু দুঃখের বিষয় হলো, নিরাপত্তাজনিত কারণে প্রায় 2 বছরেরও বেশি সময় ধরে
এই স্থানটি পর্যটকদের জন্য সরকারিভাবে বন্ধ রয়েছে। তারপরেও অনেকে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ঝুঁকি নিয়ে এখানে চলে আসেন। গত 14ই নভেম্বর একজন পর্যটক ভাই নাফাকুমের সৌন্দর্য দেখতে এসে পিছলে পড়ে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারান। তাই যারা এখানে আসবেন দয়া করে ঝর্ণার খুব কাছাকাছি যাবেন না। মনে রাখবেন, আপনার নিরাপত্তাই সবার আগে। এই অসাধারণ সৌন্দর্যকে মনে গেঁথে রেখে নাফাকুমকে পিছনে ফেলে আমরা আবার ছুটে চলছি থানচির উদ্দেশ্যে। পাহাড় হয়তো থেকে যাবে এখানেই, কিন্তু এই স্মৃতি আমাদের সাথে থাকবে চিরকাল। আজ এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।